আসসালামু আলাইকুম। আইসিটি পয়েন্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি জুনায়েদ। আমি অনেক ছাত্রদের মুখে শুনি যে আইসিটি নাকি তাদের কাছে অনেক বেশি কঠিন লাগে। আসলে ব্যাপারটা কঠিন না, আসলে বুঝতে হবে। যদি বুঝতে পারে ব্যাপারটা তাহলে অনেক অনেক সহজ মনে হবে। আর এই আইসিটিটাকে সহজ করে উপস্থাপন করার জন্য আমাদের আইসিটি পয়েন্টের এই ক্ষুদ্র প্রয়াস ইউটিউব চ্যানেল আইসিটি পয়েন্ট। আজকে আমরা কথা বলবো একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী তৃতীয় চ্যাপ্টারের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে। চলুন জানি। আজকের লেকচারে আমরা জানবো যে সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতি কি এবং সংখ্যা পদ্ধতি কত প্রকার। সো সম্পূর্ণটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখো। প্রথমে সংখ্যা পদ্ধতি শুরু করার আগে আমরা একটু সংখ্যা পদ্ধতির ইতিহাসটা একটু জেনে আসি। সংখ্যা পদ্ধতিটা কিভাবে আসলো? এটা কি একদিনে আমরা যে সংখ্যা পদ্ধতি আজকে ব্যবহার করতেছি এটা কি একদিনই চলে আসছে? না, এটা একটা ইতিহাস আছে। একদম প্রাচীন আমল থেকেই গণনার একটা ব্যাপার ছিল, যেটা তারা পরিমাণটা গণনা করে রাখতো। আর সেখান থেকে আসলে সংখ্যা পদ্ধতিটা ধীরে ধীরে আসছে। তারা প্রথম দিকে হয়তো গণনা করার জন্য হয়তো সবচেয়ে সহজলভ্য ছিল হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, এগুলো দিয়ে হয়তো গণনা করে রাখতো। তো এটা দিয়ে খুব বেশি গণনা করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে তারা উন্নতির ধাপে ধাপে তারা চিন্তা করলো যে হ্যাঁ, নুড়ি পাথর অথবা দড়ির গিট দিয়ে গণনা করে রাখতো। তাহলে সেই ক্ষেত্রে দেখেন, যদি আমার একটু বেশি পরিমাণ গণনা করতে হয় তাহলে এই নুড়ি পাথর অনেক পরিমাণে লাগতেছে অথবা দড়ির গিট অনেক পরিমাণে লাগতেছে, যেখানে গণনা করার হিসাবটা বা হ্যাসেলটা অনেক বেড়ে যেত। তো সেই ক্ষেত্রে তারা চিন্তা করলো যে হয়তো বা একটা গোত্র চিন্তা করলো যে আমরা নুড়ি পাথর দিয়ে চিন্তা না করে আমরা হয়তো একটা ফুল দিয়ে আমরা হয়তো 50 বুঝাবো। ঠিক আছে, হয়তো আরেকটা গোত্র চিন্তা করলো যে না, আমরা একটা গরুর ছবি দিয়ে সেটাকে 50 বুঝাবো। তাহলে সেই ক্ষেত্রে যখন একটা গোত্র থেকে আরেকটা গোত্রের আদান প্রদানের ব্যাপার থাকতো, তাহলে সেই ক্ষেত্রে দুইজনের মধ্যে একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে যাইতো যে সে 50 দিয়ে বুঝাচ্ছে, ফুল দিয়ে বুঝাচ্ছে 50, আর সে গরু দিয়ে বুঝাচ্ছে 50। তাহলে সেই ক্ষেত্রে দেখা যেত যে একটা প্রবলেম হয়ে যেত। তো তারা চিন্তা করলো যে এমন একটা যদি সংখ্যা পদ্ধতি হয়, যেই সংখ্যা পদ্ধতির মাধ্যমে সবাই একই সংখ্যা পদ্ধতি ব্যবহার করবে। আর সেখান থেকে আসলে সংখ্যা পদ্ধতির উৎপত্তি। এবার আমরা জানতে চাই সংখ্যা পদ্ধতি কি। একটা উদাহরণ দিয়ে বুঝাইলে মনে হয় একটু ভালো বুঝবা। দেখো, আমরা যখন প্লে অথবা নার্সারিতে ভর্তি হয়েছিলাম, আমাদের নিশ্চয়ই এভাবে সংখ্যা লিখতে বলা হয়েছিল, 1 2 3 4 এগুলো লিখতে বলা হয়েছে। যখন আমরা আরেকটু স্মার্ট হয়েছি তখন হয়তো আমরা এইভাবে লেখা শুরু করছি, 1 2 3 এরকম করে, তাই না? দেখো, যদি আমি এই 3টা এইভাবে না লিখে আমি যদি এইভাবে লিখতাম, কি অবস্থা হইতো? ম্যাডাম নিশ্চয়ই এরকম একটা লাল কালি দিয়ে এরকম একটা গুল্লা দিয়ে বলতো এটা কিচ্ছু হয় না, তুমি কিচ্ছু পারো না। তার মানে ওই দিনই আমরা বুঝে গেছিলাম যে আসলে যেমনি মনে চাই অমনি আমি লিখতে পারবো না, অবশ্যই সংখ্যা লেখার একটা পদ্ধতি আছে। তাহলে আমরা এটা ডেফিনেশন বলতে পারি সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি, এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। আর ছোট্ট দুইটা ব্যাপার জানতে চাই যে অঙ্ক কি, সংখ্যা কি। একটু আগে আমি যেটা দেখাইলাম যে আমরা কিছু ইউনিক সিম্বল লিখি, যেমন হচ্ছে 1 2 3। এখন এই প্রত্যেকটা সিম্বলকে, ইউনিক সিম্বলকে বলা হচ্ছে অঙ্ক। দ্যাট মিনস এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক এবং এটা একটা অঙ্ক। যখন পাশাপাশি দুই বা দুইয়ের অধিক অঙ্ক পাশাপাশি বসে তখন সেটাকে বলা হচ্ছে সংখ্যা। এবার আমরা জানবো সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমি একটু ডেফিনেশনটা বলতেছি, শোনো। যে সংখ্যা পদ্ধতির মান সংখ্যায় ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে তাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে চাই পজিশনাল সংখ্যা পদ্ধতিটা। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 1 2 5, সংখ্যার মান কত? তুমি বলবো 125। আচ্ছা, ধরো এই সংখ্যাটাই যখন আমি একটা প্লের বাচ্চা যে কিনা 0 থেকে 9 এই পর্যন্ত সংখ্যা লেখা শিখছে, সেইটাকে কিভাবে উচ্চারণ করবে? সে নিশ্চয়ই বলবে যে 1 2 5। আচ্ছা, তুমি বলতেছো এটা 125 আর ও বলতেছে এটা 1 2 5। এখন দুজনকে কে ভুল বলতেছে? অ্যাকচুয়ালি কেউ ভুল বলতেছে না, যে ও শুধু এই সংখ্যাগুলার চেহারার একটা মান জানে, যে এরকম একটা চেহারা হলে এটা 1 হয়, এরকম একটা 2 হয়, এরকম একটা 5 হয়। কিন্তু তুমি বলতেছো 125। তুমি কিভাবে বললা? যদি এটা ব্যাখ্যা করে বলি,
দেখো আমি প্রত্যেকটা সংখ্যার সাথে এই যে 1 2 5 প্রত্যেকের সাথে একটা করে 10 গুণ করেছি। 10টা কেন গুণ করলাম? এটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতির বেস। বেস কি এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে হয়তো আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত আমরা জেনে রাখি আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছি এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা পদ্ধতি যার বেস হচ্ছে 10। কেন? কারণ এখানে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 এই 10টা সংখ্যা ব্যবহার করা হয়। দেখো আমি প্রত্যেকের সাথে একটা করে 10 গুণ করার পরে আমি তাদের একটা স্থানীয় মান বসাচ্ছি। স্থানীয় মান অলওয়েজ শুরু হয় 0 থেকে। তার মানে এটা 0, এটা 1, এটা 2, হয়তো আরো সংখ্যা থাকলে 3 4 5 এরকম করে বসতো। এখন দেখি যে এটা 10 স্কয়ার, দ্যাট মিন্স এটা 100 এর পাওয়ার 0 থাকে, তার মান অলওয়েজ 1। তাহলে এই 1 এর সাথে যদি আমি 5 গুণ করি, এটা দেখো এটা আসে 5, তাহলে টোটাল কত আসতেছে 120 আর 5 এটা আসলে 125। এখন একটু বোঝার ব্যাপার যে দেখো এইখানে আমি তিনটা জিনিস ব্যবহার করছি, একটু যদি খেয়াল করো এখানে সংখ্যার একটা নিজস্ব মান ব্যবহার করছি, একটা বেস ব্যবহার করছি এবং তার একটা স্থানীয় মান ব্যবহার করছি। যেই সংখ্যা পদ্ধতির এই তিনটা জিনিস থাকবে, যেমন তার একটা নিজস্ব মান থাকবে, তার একটা বেস থাকবে, তার একটা স্থানীয় মান থাকবে, এই তিনটা জিনিস যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হবে তাকে বলা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কারণ তার একটা পজিশন আছে। দেখো পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি এইখানে 2 2 2 এখানে তিনটাই কিন্তু 2, তো এই তিনটা 2 এর মান কিন্তু সেম হবে না, কারণ আমরা জানি এটা হচ্ছে একক, এটা দশক আর এটা হচ্ছে শতক। তার মানে তিনটা 2 থাকা সত্ত্বেও তিনটার ভ্যালু সেম না, কারণ এটা একক অবস্থানে আছে, দ্যাট মিন্স এটা পাওয়ার 0 থাকবে। এটার হচ্ছে দ্বিতীয় দশক অবস্থানে আছে, তার মানে তার পাওয়ার উপরে 1 থাকবে, এবং এটা শতক অবস্থানে আছে তার পাওয়ার উপরে 2 থাকবে। তাহলে দেখো তিনটা জিনিস যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে তাকে বলা হবে পজিশন সংখ্যা পদ্ধতি। অবস্থানের উপর বা পজিশনের উপর নির্ভর করে না, তাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেমনগুলো? ধরো আমি রোমান সংখ্যা লিখতেছি 1, এরকম যদি দুইটা চেহারা হয় তাহলে 2, এরকম যদি তিনটা দাগ হয় তাহলে 3, এখন চারটা যদি হয় তাহলে কি আমরা চারটা দাগ দিব? না, আমরা তখন দেই হচ্ছে এরকম করে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এরকম একটা সংখ্যার আমরা মান বলি, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 100। তাহলে দেখো যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটার শুধুমাত্র একটা নিজস্ব মান আছে, যে এটার মান আমরা 100 বলতেছি, এটার মান আমরা 50 বলতেছি। তাহলে দেখো এইখানে না আছে কোনো বেজ, না আছে কোনো স্থানীয় মান, তাহলে কি আছে? শুধুমাত্র তার একটা নিজস্ব মান আছে। তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা শুধুমাত্র একটা নিজস্ব মান থাকবে, না থাকবে কোনো বেজ, না থাকবে কোনো স্থানীয় মান, সুতরাং তাকে বলা হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের বকবক শোনার জন্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আমাদের এই ভিডিওটি তৈরির ব্যাপারে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে দ্য ক্যামেরা হোম। ক্যামেরা হোমকে অসংখ্য ধন্যবাদ।